আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনোরঞ্জন ঘোষালের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই চলতে থাকা প্রদর্শনী। প্রথমে জানিয়ে দিচ্ছি নাট্য ও চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে সুন্নন থিয়েটার প্রযোজিত নাটক লাল জমিন। মান্নান হীরার রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে অনুষ্ঠিত হচ্ছে দ্য ইনভিজিবেলা স্ট্রিট আর্ট প্রদর্শনী। দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময়ে প্রদর্শনী চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। রাত ৮:২০ দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। প্রস্তাবটা আপনি একটাই দিয়েছিলেন, একটু মনে করে দেখুন। প্রস্তাব কিন্তু ছিল দুটো। একটা তো আপনার কোম্পানির হয়ে কাজ করা, ফিল্টার তৈরি করা। ২ নম্বর হচ্ছে আপনার বিয়ে। রাত ৯টায় প্রচার হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত ৯টা ৪০ থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হাওয়ার দিন। এত অল্পতে এত আপসেট হয়ে পড়লে চলে? ওয়েট অ্যান্ড সি। অবশ্য তোর বাইরের যে অবস্থা, ওর একটা কঠিন পানিশমেন্ট হওয়া দরকার আছে। আমি তো জানি ও এখন খুব ভয় পাচ্ছে। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিনজিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভি রাতের অনুষ্ঠান সূচি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনোরঞ্জন ঘোষাল। ১৯৭১-এর মার্চের সেই স্মৃতিময় দিনগুলি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। এবং স্বাধীনতার মাস, আমাদের অহংকারের মাস, গর্বের মাস, ভালো আছি। স্বাধীনতার মাসে তো নিশ্চয়ই সারা বছরই নিশ্চয়ই সেই উত্তাল সময়ের স্মৃতিগুলো আপনাদেরকে অনেক বেশি তাড়না দেয়। এই সময় তো আরো বেশি। আসলে এই মার্চ মাসটি আমাদের অহংকারের এই জন্যে যে এই মাসে বঙ্গবন্ধু ৭ই মার্চ মহাকাব্যিক ভাষণ দিয়েছিলেন, যে কারণে মুক্তিযুদ্ধের সৃষ্টি হয়েছিল। আর মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল। এবং ২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, একই সাথে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিবস। কাজে এই মাসের একটা আলাদা মাহাত্ম্য আছে। একটিমাত্র আমাদের দুঃসহ স্মৃতির তারিখ আছে, ২৫শে মার্চ কাল রাত্রি, পাকিস্তানি বর্বর বাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। এটুকু বাদ দিলে গোটা জিনিসটাই আমাদের কাছে অহংকারের, অবশ্য অর্জনের গোটা মাসটা অর্জনের। তুমি ঠিকই বলেছ। তবে একই সাথে আনন্দর সাথে যেমন বেদনা থাকে, তেমনি এটা থেকেও আমরা রেহাই পাইনি। কারণ এই স্বাধীনতা, স্বাধীন দিবস, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে ৩০ লক্ষ লোকের শহীদ, ৩০ লক্ষ শহীদের জীবন দিতে হয়েছে। ২ লক্ষরও বেশি মা বোনের সম্ভ্রম দিতে হয়েছে। কত শিশু, কত নারী, কত মুক্তিযোদ্ধা রক্তে শানিত এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যত সহজে বলছি বিষয়টা তত সহজে হয়নি। এটার মধ্যে ২৪ বছরের পাকিস্তান সরকারের শোষণ, নিপীড়ন, অত্যাচার, সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাওয়া, তারপরে বঙ্গবন্ধু ধীরে ধীরে বাঙালি জাতিকে একটি শক্তিতে পরিণত করেছেন, যার প্রকাশ ঘটেছে ৭ই মার্চের মহাভাষণের পরে।
আমরা বাঙালি বীরের জাতি, আসলে পরিণত বয়সে আজ তাই মনে হয়। 1952 সালে আমরা বাংলা ভাষার জন্য আমার পূর্বসূরীরা রক্ত দিয়েছিল, রফিক সালাম বরকত। আজকে সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত। কত অহংকারী জাতি আমরা, কত গর্বের জাতি আমরা, আমাদের কত অহংকারের বিষয় আছে। তো এই স্বাধীনতার মাস দেখো, আমি স্বাধীন বাংলা বেতারের শিল্পী, কথা সত্য। এই 26শে মার্চে আমি আমার বড় ভাইকে হারিয়েছি। পাকিস্তান বাহিনী ভাষায় ঢুকে তাকে হত্যা করেছে। ছোট ভাইকে নিয়ে গেছে, কিন্তু কবে কোথায় হত্যা করেছে এটা জানি না। শুধু মামার কাছে শুনেছিলাম গ্রামে, সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোনাদিনলতা গ্রাম আমার, সেখানে আমার ছোট ভাইকে তারা হত্যা করে সাইকেলটা নিয়ে তাকে কপোতাক্ষ নদে ফেলে দিয়েছিল, এটুক শোনা আছে। আর এছাড়া ধরো 31শে মার্চ আমাকে এরকমভাবে হাত বেঁধে চোখ বেঁধে 33 জনের সাথে পাকিস্তান বাহিনী জগন্নাথ কলেজে আমাকে আটকে রেখেছিল। সেন্ট গ্রেগরি স্কুল থেকে নিয়ে গেছিল। তারপরেও সেখান থেকে সেই গুলিবিদ্ধ অবস্থায়, গুলিটা সঠিক মতো লাগেনি, ছড়ে গেছে হাঁটুর মালা দিয়ে। তারপরে সেই জজকোর্টের সামনে বাগান, সেখানে আদা মাটি খোঁড়া, মাটি চাপা, সেখান থেকে প্রায় 10 ঘন্টার বেশি আমি হাতের দড়িটা এইভাবে কেটেছি। তারপরে মাথার চোখের বন্ধন মাথার উপর দিয়ে খুলে ফেলেছি, কিন্তু সহজে সেই জায়গা থেকে উঠতে পারছিলাম না, কারণ ওই দিনকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। 71-এর 31শে মার্চ, আজকেও 31শে মার্চ। সেইখানে আমি উঠতে যেয়ে আমি গায়ে চিমটি কেটে দেখেছি যে আমি বেঁচে আছি, বেদনা মানে চিমটির অনুভূতি হচ্ছে, কিন্তু উঠতে পারছিলাম না, কারণ কারুর পা আমার হাতের নিচ দিয়ে, কারুর পা আমার ঘাড়ের উপর দিয়ে, কারুর অর্ধেক দেহ আমার পেটের উপরে, এবং ঝিরঝির বৃষ্টি, এত মানুষের রক্ত, কাদা, এই কাদা বারবার পড়ে যাচ্ছিলাম, এবং 2 হাঁটুর মাল আর মাংস। বুঝতে পারেনি যে আপনি বেঁচে আছেন? না না, বুঝতে পারেন। তারপর সেখান থেকে যে দৌড় দিলাম, এর মধ্যে অনেক ইতিহাস আছে, সময়ের সংক্ষিপ্ততা আছে। সেই দৌড়, তখন কিন্তু কাঁচপুর ব্রিজ হয়নি, তারাবো নদী পার হয়ে ফেরি পার হয়ে যেতে হতো। এই দৌড়াতে যেয়ে দেখেছি রিক্সাওয়ালা বসে রয়েছে রিক্সায়, তার দাঁতের মাড়ি, মাথাটা এরকম আলগা হয়ে রয়েছে। আমি দেখেছি একজন মহিলার বুকের দুধ খাচ্ছে তার সন্তান, কিন্তু মহিলা কিন্তু বেঁচে নেই। সন্তান জানে না তার মা মারা গেছে, কিন্তু সে জীবিত না। পাকিস্তানি বাহিনী যে কত বর্বর হতে পারে, এর থেকে বেশি ব্যাখ্যা দিয়ে মানুষের ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার অন্তত নেই। এরপরে ধরো সেই জিনারদি, পারুলিয়া, চিনিশপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, কলমাকান্দা, এইসব পার হয়ে বিএসএফের সাহায্যে বাগমারা, এটি মেঘালয়ের একটি জায়গা, সেখান থেকে আমি মেঘালয়ে কিছুদিন মানে 2-4 দিন থেকে তারপরে আমি ওখানকার একজন ভারতীয় নাগরিক, 1ম শ্রেণীর নাগরিক, তার সহযোগিতায় আমরা চলে যাই তোড়া, ধুবড়ি, সেখান থেকে ফকিরা গ্রাম, সেখান থেকে ব্রডগেজ ট্রেনে 19-20 ঘন্টা দাঁড়িয়ে পাটা ফুলে গিয়েছিল, শিয়ালদায় যেয়ে পৌঁছায়। এর মধ্যে বোলপুরের শান্তিনিকেতন, ফারাক্কাবাদ, সব ঐতিহাসিক বিষয়গুলো পার করে গেছি। কিন্তু মনের মধ্যে একটা তীব্র বাসনা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর কিন্তু চিন্তাভাবনা কিন্তু নাই, এই খিদা লেগেছে, তৃষ্ণা লেগেছে, এই বোধটি যেন পরম করুণাময়। তারপরে কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে? আচ্ছা, এখন আমি 22শে এপ্রিল ওখানে পৌঁছাই। আমি 9 নম্বর সার্কাস এভিনিউতে যাই। সেখানে মোস্তফা মনোয়ার, যিনি আমাদের কাছে মন্টু ভাই বলে পরিচিত, বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী, উনি তখন টেলিভিশনের প্রডিউসার ছিলেন। উনি আমাকে দেখে একটা ঠিকানা লিখে দিলেন, সেই ঠিকানা টেলিফোন নাম্বারও দিলেন। সেটা আমি টেলিফোন করে আমাদের কিংবদন্তি শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠ পেলাম। উনি আমাকে নির্দেশনা দিলেন, এইভাবে একটা হলুদ ট্যাক্সি করে চলে আসো, যদি না চিনতে পারো লোকের কাছে জিজ্ঞাসা করবে সুচিত্রা সেনের বাড়ি কোথায়। সুচিত্রা সেনকে সবাই চেনে, বড় ধরনের নায়িকা। তো যাই হোক, সেখানে পৌঁছালাম। 57/8 বালিগঞ্জ সার্কুলার রোড, কলকাতা 19। মোহাম্মদ আব্দুল জব্বার দোতলা থেকে এসে নেমে এসে আমাকে জড়িয়ে ধরেছিল। সে একটা অভূতপূর্ব ভালোবাসা। তখন স্বাধীন বাংলা বেতার কলকাতাতে চালু হয়নি, পরবর্তীতে 25শে মে চালু হয়েছে।
এবং সেই 25শে মে স্বাধীন বাংলা বেতার থেকে তখন একটা বিষয় ছিল, ধরো আমাদের সঙ্গীত পরিচালক সুরকার ছিলেন বাংলাদেশের কিংবদন্তি সুরকার সমর দাস, অজিত রায়, এবং তাদের মধ্যে কনিষ্ঠ সুজেয় শ্যাম। গান লিখছেন আমাদের গীতিকাররা, সুরকাররা সুর করছেন, ওই সময় উপস্থিত শিল্পীদেরকে ডেকে নিয়ে গান ধরিয়ে ওখানে সাথে সাথে তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আজকালকার ডিজিটাল যুগে এত যন্ত্রপাতি, এত অনুষঙ্গ, তাতেও এরকম মহান সৃষ্টি হচ্ছে না। এবং একটি মাইক্রোফোন, পিছনে 25 জন 30 জন দাঁড়িয়ে গেছে। এই যে ব্যাপারটা ছিল, কিছু কিছু গান আমাদের ভারতীয় লোকেরাও লিখেছে, গোবিন্দ হালদার, গৌরীপ্রসন্ন মজুমদার, এরকম অনেকে লিখেছেন। 2-4 জন নাম করা শিল্পী গেয়েছেন, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানটি ছিল অবশ্য বঙ্গবন্ধুর ফিরে আসাকে উপলক্ষ করে। কিন্তু আমরা যে সমস্ত গানের, আমাদের সুরকাররা, গীতিকাররা যে সমস্ত গানের জন্ম দিয়েছেন, আর আমরা যে সমস্ত গান কণ্ঠে ধারণ করেছি, এটি একটি অবিস্মরণীয় ব্যাপার। অবশ্যই সঙ্গীতের মধ্য দিয়ে এবং শিল্পের মধ্য দিয়ে একটা যুদ্ধ করা। এবং আমি জেনেছি যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমাদের এই গান শুনে মানে আন্দোলিত হয়েছে, উজ্জীবিত হয়েছে। এবং যেমন ধরো সেই সময়ের গান যদি তুমি এখনো তোমাকে শিহরণ জাগাবে, আমরা যদি একটু শুনি। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে গণসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এই গানের অনেক ইতিহাস আছে। গান লেখা হয়েছে, গোবিন্দ হালদার লিখেছেন, সমর দাস সুর করতেছেন, আমরা উপরে গাচ্ছি। সুভাষ দত্ত একজন বাংলাদেশের অতি সম্মানিত চিত্র পরিচালক, তিনি সিঁড়ি দিয়ে দোতলার থেকে উঠছেন, এসে বলছেন, এই সমর কি গান শেখাচ্ছ? আমি তো শুনলাম রক্তলা রক্তলা, মানে এই যে শরীরের যে রগ ওঠে, আর ওনার তো গায়ে মাংস নাই, তা দেখাচ্ছেন পাঞ্জাবি তুলে যে রক্তলা রক্তলা। তখন তো সমরদার সেই 6 ফুট লম্বা, হ্যাঁ তোমরা রক্ত লালের লল দিচ্ছ না, আর ও বলতেছে রক্তলা, রক্তলাল কোথায়? সবার ভেতরেই একেবারে আত্মীয় স্বজনকে রেখে যাওয়া, দুশ্চিন্তা, কত কিছু, তারপরেও সৃষ্টিশীল কাজ করেছেন আপনারা ওই সময়। এটা আমার মনে হয় পরম করুণাময় স্রষ্টা আমাদেরকে অতি বাঙালি করেছিলেন। এক্ষেত্রে কাজী নজরুলের কথা মনে পড়ে। মানে নজরুল ইসলাম সাহেব ব্রিটিশ আন্দোলনের সময় অ্যালবার্ট হলে, উনাকে নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন, ওনাকে বলেছিলেন যে নজরুলের গান শুনে আমরা জেলে যাব, নজরুলের গান গেয়ে জেল থেকে বেরোবো, এবং আমরা নজরুলের মতো সব অতি বাঙালি হয়ে যাব। কথাটা একটু অন্যভাবে, কিন্তু অর্থটা এরকম। তো আমরা তখন এখন বুঝতে পারি যে আমরা কিভাবে এগুলো করেছিলাম, কি অসাধারণ ব্যাপার। এবং শুধু তাই নয়, আমরা গান গেয়েছি কথা সত্য, আমি শিল্পী হিসাবে, কিন্তু নাটক হয়েছে, কতিকা হয়েছে, জল্লাদের দরবার, চরমপত্র, উর্দুতে, ইংরেজিতে, বাংলায় খবর হয়েছে, অসংখ্য জিনিস হয়েছে। এবং একটা পূর্ণাঙ্গ বেতার, পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছিল যে এইসব বেতার কেন্দ্র বাংলাদেশটা বুয়া, সব ইন্ডিয়ায় করছে। কিন্তু আমাদের ডায়ালেক্ট, আমাদের যে উচ্চারণ, আমাদের যে আঞ্চলিক কথাবার্তায় চরমপত্র হতো, জল্লাদের দরবারে নাটিকা হতো, এটা শুনে পৃথিবী বুঝে গেল। তারপর আমাদের কিংবদন্তি শিল্পী তখন মোহাম্মদ আব্দুল জব্বার, আগেই ধারণকৃত গান সালাম সালাম হাজার সালাম, মুজিব বাইয়া যাও রে, মুজিব বাইয়া যাও রে, তারপরে জয় বাংলা বাংলার জয়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, ওটা ওই সময়ের গান। এটা আপেল মাহমুদের সুর, আপেল মাহমুদের নির্দেশনায়, তারই কণ্ঠে ধারণকৃত। মাঝে মাঝে 2-1 শিল্পী দোয়ার করেছে, কিন্তু এটি তার উল্লেখযোগ্য অবদান। কিন্তু ওই যে মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠ সারা বাংলাদেশে পরিচিত, কাজে তার গান যখন বাজতেছে তখন সারা বাংলাদেশের বাঙালিদের বুঝতে আর বাকি রইল না যেটা বাঙালিদের বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কাজেই আমাদের এখানে যে আমরা 1 কোটি লোক চলে গিয়েছিলাম ভারতে,
আমরা ভারতের জনগণের কাছে, ভারতের সরকারের কাছে এবং তৎকালীন মহীয়সী নারী প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আমরা কৃতজ্ঞ। একই সাথে ওই সময় আমাদের বাংলাদেশের লোকদের উপরে পাকিস্তানিরা যে অত্যাচার করছিল, সেই বাঙালিরা তখন আমাদের স্বাধীন বাংলা বেতারের রেডিওটি বালিশের তলায় রেখে রেখে শুনত এবং তারা মনে মনে উজ্জীবিত যে হ্যাঁ, আমাদের দেশ যে স্বাধীন হবে এ বিষয়ে আমাদের আর কোনো সন্দেহ নেই, অনতিবিলম্বে আমরা যে কোনো সময় আমাদের লাল সবুজের পতাকা উড়িয়ে যাবে। স্বাধীন বাংলা বেতারের এই ভূমিকাটা অত্যুজ্জ্বল। অবশ্যই। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এত গল্প শোনার আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং স্বাধীনতা যুদ্ধের, এত অল্প সময় সেটা সম্ভব হচ্ছে না। শেষে যদি আমরা অন্য কোনো গান দিয়ে, হ্যাঁ, আমরা একটা গান গেতেই পারি। যেমন ধরো, সেই সময়ের একটি গান আমি 2 লাইন গাইবো, তারপরে একটি বর্তমানের একটি গান গাইবো। যেমন সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে 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 কে, এইয়া তোমায় আসামির মতো জবাব দিতেই হবে। আচ্ছা, এইসব গান গেয়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছিলাম। আজকে আমরা কি গান গাইছি? ও দরদি নাইয়া রে তুমি কি টুঙ্গি পাড়া যাও, বাইগার নদী পার হইয়া ভিড়বে তোমার নাও, তুমি কি টুঙ্গি পাড়া যাও, মধুমতি পার হইয়া শাপলা ফোটা বিল, দোয়েল শ্যামা কোকিল ডাকে হিজল গাছে চিল, সেথায় বকুল ফুলের মিষ্টি বাতাস, তাল সুপারি নারিকেল গাছ, কলমিলতা বাগান বিলাস, দেখতে কি ভাই পাও, তুমি কি টুঙ্গি পাড়া যাও। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। তোমাকেও ধন্যবাদ। একই সাথে এনটিভির কলাকুশলী কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ আজকের এই দিনে আমাকে কিছু বলতে, কিছু করতে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসএসসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।